স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে 23 জুলাই থেকে 5 আগস্ট ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময় বন্ধ থাকবে শিল্প কারখানাও। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চলতি মাসের 21 জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর এই ঈদকে সামনে রেখে গরুর হাট ও অর্থনৈতিক বিবেচনায় চলমান সর্বাত্মক লকডাউন 15 জুলাই থেকে ঈদের পরদিন অর্থাৎ 22 জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। এ ব্যাপারে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ঈদের তৃতীয় দিন অর্থাৎ 23 জুলাই ভোর থেকে পরবর্তী 14 দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ওই সময় বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া সব ধরনের অফিস, পোশাক সহ সব শিল্প কারখানা ও গণপরিবহন। সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। এদিকে শিথিল অবস্থায় ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানি পশুর হাটে ভিড় সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিনের সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে, এমন বাস্তবতা মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সামাজিক এবং স্বেচ্ছাসেবী দল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 1 জুলাই থেকে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এরপরও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় শিথিল লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বাড়ি বা বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই আমাদেরকে মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং একজন মানুষ থেকে আরেকজন মানুষের অন্তত 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সবগুলো কাজ যদি আমরা একত্রে চালিয়ে নিতে পারি তাহলে অবশ্যই বিধিনিষেধ শিথিল থাকলেও আমরা করোনা প্রতিরোধী জীবনযাপন করতে পারব। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এদিকে লকডাউন শিথিল হচ্ছে এমন ঘোষণা করার পরপরই রাস্তায় শুরু হয়েছে মানুষের বেপরোয়া চলাফেরা। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। বিধিনিষেধ উপেক্ষা করে সড়কে পাল্লা দিয়ে চলছে ব্যক্তিগত গাড়ি। রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর মামলা আর অর্থদণ্ডের প্রয়োগ ছিল ঢিলেঢালা। রাজধানীর বাইরের জেলাগুলো উপেক্ষিত লকডাউনের বিধিনিষেধ। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। চলছে লকডাউনের 13তম দিন। কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিলের ঘোষণা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা আসার পরপরই সাধারণ মানুষ অনেকটাই যেন বেপরোয়া। ঢাকার রাস্তায় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা আগের মতো তেমন চোখে না পড়লেও মোড়ে মোড়ে ছিল গাড়ির জটলা। বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়া যানবাহনে দেওয়া হয়েছে মামলা। 500 টাকা কন্ট্যাক্ট হয়েছে, যাই ওখান থেকে নিয়ে চলে আসি। একবার তো ঘরে বসে থাকা যায় না, তাই না? এলে নিজস্ব কাজের জন্য বেরিয়েছি। ফেরিঘাটে জামজট পাইছি, গাবতলে জামজট পাইছি, প্রচন্ড জামজট। সরকারি বিধিনিষেধ শিথিল হলেও সচেতন মানুষ মনে করছেন এখন সুস্থ থাকতে হলে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। মানুষের চাপ বাড়ছে, আরো করোনার চাপ আরো বাড়তেছে, রুগীর আরো ভয়ঙ্কর দেখা দেবে। ঘরে তাদের খাদ্য নাই, তো তাদের জন্য এটা একটা পজিটিভ সাইড। আর কিছুটা রিস্ক তো থেকে যাবে। যার মতো একেবারে স্বাভাবিকভাবেই চলাফেরা করে, শুধুমাত্র পরিবহনটা নাই। রাস্তায় হাঁটলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক নেই। এদিকে রাজধানীর বাইরের জেলাগুলোতেও ছিল বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের বেপরোয়া চলাচল। চট্টগ্রামের প্রধান সড়কগুলোর পাশাপাশি বরিশাল জেলাতেও দেখা গেছে বিধি অমান্য করে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনা সংকটে এখনও ঢাকা ছাড়ছে মানুষ। কাজ না থাকায় বাধ্য হয়ে ফিরছেন গ্রামে। লকডাউনে বিশেষ করে বিভিন্ন পরিবহন শ্রমিকরা পড়েছেন চরম অর্থ সংকটে। দীর্ঘদিন যানবাহনের চাকা না ঘুরলেও পাননি সরকারি কোনো সহায়তা। আর তাই এবার ঘোষণা সত্ত্বেও বিশ্বাস করতে চান না এই প্রণোদনার টাকা পৌঁছাবে তাদের কাছেই। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত।
রাত 1:30 মহাখালী বাস টার্মিনাল। দেশে করোনার প্রথম দিকে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর এবারও একটা লম্বা সময় চাকা ঘুরছে না গণপরিবহনের। তা দেখভালে টার্মিনাল পাহারায় পুলিশ, গল্প আড্ডায় ব্যস্ত পরিবহন শ্রমিকরা। করোনা দিয়ে তো পুঁজি খাটায়, সব চলে আমাকে চলে দা মোটর গাড়ির দিছে ধ্বংস করে। সরকার আমাদের নাগরিকই মনে করে না। এর আগে লকডাউনে কইছে 2500 টাকা করে পাবো, আমি আমার মোবাইল চেক করি, বিকাশে কোনো মেসেজ আইলে মেসেজ চেক করি, টাকা আয় নাই। এমন সংকটে টার্মিনালের মধ্যবয়সী এই শ্রমিক ফিরে যাচ্ছেন আপন ঠিকানায়, নিজ গ্রামে। সংসারের মালামাল লোড হচ্ছে ট্রাকে, ভাঙা স্বপ্ন নিয়ে ছাড়ছেন রাজধানী। খাওয়া দাওয়ার টাকাই জোগাইতে পারি না, টার্মিনালে কাজ করতাম, গাড়ি বন্ধ, এই জন্যই তো মাল সামানা নিয়ে চলে যাচ্ছি। সামনে আরো কারফিউ জারি করলে আমরা তো যাইতে পারবো না। লকডাউনে সিএনজি বন্ধ থাকার কথা থাকলেও রাতে অবাধে চলছে 3 চাকার এই যান। ঢাকার পথে পথে খুঁজে ফিরছে যাত্রী। সংসারে খাবার নাই, বাল বাচ্চাও অভাবে, না বেরিয়ে পারতেছি না, আমরা না পাইতে পারছি, ঘরে বাজার নাই। রাত 2:15 শ্যামলী বাস স্ট্যান্ড। লকডাউনে সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত রিক্সা চালক দিনের পর রাতেও যতটা পারছেন চালিয়ে যাচ্ছেন 2 পা, কিন্তু তাতেও পরিবারের খরচ ওঠানোই কঠিন। 500 টাকা ভাড়া মারছি, একবার চলান একবার কঠিন হয়ে গেছে স্যার। লকডাউনটা কালকে চাললেই 2 দিন থাইকাই, তারপরে বউ বলা বললে দেশে যাবো, কানে ধরে যাবো, আর বাকি জীবনে টাকা আসবো না। কি করবো মামা, পেটের অভাব, খাইতে তো রাতে 3টা 4টা আছে। সরকার তো আমরা তো আয় ব্যয় পাইতেছি না, আমরা তো কিছুই পাই না। গ্যাসের লকডাউন তো নেই, এই পর্যন্ত মানে 1 কেজি চাউলও আমরা কোনো জায়গায় পাই নাই। রাত 3টা গাবতলী বাস টার্মিনাল। সব গাড়ির চাকা বন্ধ। এমন সংকটের মধ্যেও চোরের ভয়, যে কারণে রাত জেগে পাহারা দিচ্ছেন বাস। গাড়িতে থাওয়া লাগে, ঘুমানি লাগে ভাই, নাহলে ব্যাটারি ম্যাটারি চুরি হয়ে যায় ভাই। এমন বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের জন্য 3200 কোটি টাকার 5টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, যারাও তাই দিনমজুর, পরিবহন শ্রমিক সহ 17,24,470 জন পাবেন 2,500 টাকা করে, যে জন্য বরাদ্দ 450 কোটি টাকা। শ্রমজীবী এসব মানুষের কাছে লকডাউনের আসলে কোনো অর্থ নেই। তাদের কাছে লকডাউন মানে কষ্ট বেড়ে যাওয়া, শুরু হওয়া অর্থের টানাটানি। তারপরও করোনা সংক্রমণ রোধে লকডাউনে আপত্তি নেই তাদের, শুধু একটাই চাওয়া, খাবারের সংস্থান। সেজন্য শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যেই নয়, সত্যিকার অর্থেই তাদের কাছে আর্থিক সহায়তা কিংবা খাবারের সংস্থান নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 5 প্রণোদনার আওতায় দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ মোট 17,24,470 জন মানুষের জন্য 459 কোটি টাকা, শহর এলাকায় নিম্ন আয়ের মানুষের সহায়তার বিশেষ OMS কার্যক্রম পরিচালনা করার জন্য 150 কোটি টাকা, 333 ফোন নম্বরে ফোন করে চাওয়া খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকের অনুকূলে 100 কোটি টাকা, গ্রামীণ এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও PKSF এর মাধ্যমে 4% সুদে ঋণ দিতে আরও 1,500 কোটি টাকা এবং পর্যটন খাতের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দিতে 1,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মডার্না টিকার যুগে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের 12টি সিটি কর্পোরেশনে একযোগে প্রয়োগ করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী মডার্নার ভ্যাকসিন। এদিকে টিকার কার্যক্রম শুরু হয়েছে দেশের সব জেলা উপজেলাগুলোতেও। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর ক্ষুদ্র ব্যবসায়ীদের গণহারে টিকার আওতায় না আনা গেলে সহসা সুফল মিলবে না। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে 4টি কোম্পানির। প্রতিটি টিকা গণহারে প্রয়োগ করার আগে কিছু জনগোষ্ঠীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করে পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে সেই নিয়ম এবার মডার্না টিকার ক্ষেত্রে মানা হয়নি। কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার 25 লাখ টিকা পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ না করে মঙ্গলবার সকাল থেকে গণহারে প্রয়োগ শুরু হয়। দেশের 12টি সিটি কর্পোরেশনে 1 মাস সময়সীমা নির্ধারণ করে 12 থেকে 13 হাজার মডার্নার টিকা প্রয়োগ করা হবে।
তো মডার্নার টিকাটা দেওয়া হচ্ছে। আসলে এটা আমার কামনা ছিল যে আমি যদি একটা ভালো একটা টিকা দিতে পারি। অলরেডি আমাদের 250 কিন্তু দেওয়া হয়ে গেছে এবং আগ্রহটা অনেক বেশি মানুষের। এখন পর্যন্ত এই সকাল থেকে পর্যন্ত কারো কিন্তু 500 প্রতিক্রিয়া হয়নি। সোমবার থেকে দেশের জেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। মঙ্গলবার গণটিকা কার্যক্রমের আওতায় আসে দেশের সব উপজেলা। টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সদর হাসপাতালে কেন্দ্রে 400 করে টিকা দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় ডোজের সংখ্যা। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, শুধু মুখের মাস্কটা, আরেকটা অংশ তো মানা হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিং নাই। লোকজনের যে গ্যাঞ্জাম, এই কারণে টিকা দিতে আসিয়া সুরক্ষিত হইলাম না, সুরক্ষিত না হয়ে ফিরে গেলাম, এইটা নিয়ে একটু শঙ্কিত থাকলাম। জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ বলেছেন, পরিবহন শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার আওতায় আনা গেলে লকডাউনের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে। আমাদের পরিবহনের সাথে যারা জড়িত, পরিবহন মালিক, শ্রমিক, বিভিন্ন মার্কেটে যারা বিক্রি করে, তারা সুপার স্প্রেডার, তাদেরকে টিকা দেওয়া উচিত আগে। 18 বছরের উপরে সকল শিক্ষার্থীকে টিকা দেওয়া উচিত। সর্বোচ্চ এখান থেকে সুবিধাটা পাই, আমাদের সেইভাবে পরিকল্পনা করে টিকা দিতে হবে। টিকা পাওয়ানে সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। চলতি মাসে বিভিন্ন উৎস থেকে 1,09,00,000 আর আগস্টে 1,28,00,000 টিকা পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। চলতি মাসে জাপান থেকে 29 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাবনা থাকায় অপেক্ষা শেষ হবে দ্বিতীয় ডোজ বাকি থাকা প্রায় 15 লাখ মানুষের। আরিফিন শাকিব, নিউজ 24, ঢাকা। খুব শীঘ্রই জাপান থেকে 29 লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এছাড়া ইইউ থেকে 10 লাখ এবং কোভ্যাক্সের আওতায় আরও 6,20,000 টিকা শিপমেন্টের অপেক্ষায় আছে বলে জানান তিনি। মঙ্গলবার নিজ বাসভবনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। আসন্ন তাসখন সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠকে সিনোফার্মের আরও টিকা উপহারের ঘোষণা আসতে পারে বলেও জানান মোমেন। করোনার এই প্রকোপে ভারতের সীমান্ত বন্ধ থাকছে 31 জুলাই পর্যন্ত। এক প্রশ্নের উত্তরে বলেন, তার এই সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ভারত ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিষয় সহযোগিতার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার না, বরং জাতিসংঘের তত্ত্বাবধানে করোনার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। চীন এবং রাশিয়া এই দুদেশের সাথেই আমরা কো-প্রোডাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং দুদেশই এটা করতে রাজি। আপনার চীন বলেছে, চীনের 2টা ফার্মই, সিনোফার্ম এন্ড সিনোভ্যাক, তারা এটা কো-প্রোডাকশনে যেতে রাজি আছে। তারা আবার কিছু আমাদের এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আলাপ করে, দে হ্যাভ সিলেক্টেড সাম কোম্পানি অলসো। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, কোম্পানি তাদের সাথে কত হিসাব নিকাশ করছে। এইগুলোতে কোম্পানি এখন সুযোগ পাইছে যে একাধিক লোক কো-প্রোডাকশন করতে যাচ্ছে, তারাও সেখানে একটা কিসে দেন দরবার করতেছে। এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। মরণব্যাধি করোনা টেস্ট রিপোর্ট নিয়ে আবারও জালিয়াতির অভিযোগ। রাজধানীর প্রভা হেলথ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক। লিখিত অভিযোগ দেওয়ায় ঘটনা তদন্ত করে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে তারা। একই ধরনের অভিযোগ উঠেছে রাজশাহীতেও। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা পরীক্ষা নিয়ে আবারও জালিয়াতির অভিযোগ। গেল বছর হরহামেশায় ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে দেশব্যাপী আলোচিত হয় জিকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল। এর মূল হোতারা এখনও কারাগারে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগ উঠেছে প্রভা হেলথ নামের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ডাক্তার মাহফুজ শফিক নিউজ 24-কে জানান, সম্প্রতি 2 সন্তান ও স্ত্রীর করোনা টেস্ট করান প্রভা হেলথে, কিন্তু কোনো ধরনের লক্ষণ ছাড়াই তাদের 3 জনেরই করোনা পজিটিভ আসে। এতে সাবেক আইনমন্ত্রী সহ তার পরিবার বিচলিত হয়ে পড়েন। পরদিনই পরিবারের 20 সদস্যকে একসাথে করোনা পরীক্ষা করান আইইডিসিআর থেকে। সেই পরীক্ষার ফলাফল সবারই নেগেটিভ আসে। এই ঘটনার সঠিক তদন্ত ও এর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সাবেক আইনমন্ত্রীর পরিবার। এটা শোনার পর তো আর তো বুঝতেই পারতেছেন, পুরা পরিবার সহ আমরা সহ জাস্ট শকড যে এটা কি হলো। ওরা যে আমাদের এরকম করলো, আমি সংশ্লিষ্ট
যত দপ্তর আছে আমার জ্ঞানের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি এবং আমি অফিসিয়ালি তাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমি আশা করব এই অন্যায় যেন আমার মতো আর কারোর সাথে না হয়। অভিযোগের বিষয়ে জানতে বনানীতে প্রভা হেলথে গেলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই। তবে লিখিত জবাবে জানান, বিশ্বের কোনো টেস্টই শতভাগ সঠিক হয় না, কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ থাকলেও নেগেটিভ আসে। আমি এর সম্বন্ধে কোনো কমেন্টই করতে পারছি না ভাই। আমাদের যে টিম আছে ওদেরকে বলি এগুলো খবর নিতে। প্রশ্ন হলো, তাদের এই বক্তব্য সঠিক হলে একসাথে 3 জনেরই করোনা পজিটিভ হলো কিভাবে? প্রভা হেলথের এই বক্তব্য সঠিক নয় বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। করোনার ব্যাপারে যে আরটিপিসিআর, এখানে সাধারণত এই ত্রুটি হওয়ার কথা নয়, অথবা মেশিনের কোন রকম ত্রুটি আছে কিনা এর জন্য একটা তদন্ত করা যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, তাদের এই অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রভা হেলথ করোনার জাল সনদ দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যদি অভিযোগ এসে থাকে এটি তারা যাচাই বাছাই করে দেখবেন, তদন্ত করে দেখবেন এবং সেখানে যদি প্রকৃত কারো দোষ থেকে থাকে নিশ্চয়ই এটি স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেবে। করোনার সনদ জালিয়াতি করে বিদেশি মানুষদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে 3 জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মহামারীর মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম 13 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ মানুষ, যার মধ্যে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যায় 48 জন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন 235 জন রোগী। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীতে করোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ। গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 271 জন, আর চলতি জুলাই মাসের প্রথম 13 দিনে এই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে 500 ছুঁই করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রাজধানীর 41টি হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 235 জনে। রাজধানীর বাইরের হাসপাতালে রয়েছেন 1 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। আর চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন 844 জন রোগী। তাদের মধ্যে জানুয়ারিতে 32 জন, ফেব্রুয়ারিতে 9 জন, মার্চে 13 জন, এপ্রিলে 3 জন, মেতে 43 জন, জুনে 271 জন এবং 13 জুলাই পর্যন্ত 473 জন রোগী ভর্তি হন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 608 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে 21 জন, ঢাকা শিশু হাসপাতালে 18 জন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে 10 জন সহ মোট 49 জন, আর হলি ফ্যামিলি হাসপাতালে 15 জন, স্কয়ার হাসপাতালে 10 জন, ল্যাব এইডে 4 জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে 13 জন, কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে 50 জন, খিলগাঁও খিদমা হাসপাতালে 6 জন এবং আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 30 জন সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 186 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার উচ্চ সংক্রমণকালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও মৃত্যু এখনো শূন্যের কোটায়। তবে এভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসা সেবা দিতে বিপাকে পড়তে হবে বলেও মনে করছেন তারা। চলমান করোনা অতিমারির কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা এখন চাপগ্রস্ত, তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসা অনেকাংশেই ব্যাহত হচ্ছে, তাদের রোগ নির্ণয়েও দেরি হচ্ছে। এদিকে এডিস মশা দমনে রাজধানী জুড়ে ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এডিস মশার লার্ভা মিললেই ভবন বা প্রতিষ্ঠানের মালিককে জরিমানার আওতায় আনছেন তারা। তারা পানির ট্যাঙ্কিতে বা লিফটের গোড়ায় বা বিভিন্ন কন্টেনারে যে পানি পাওয়া গেছে তাতে লার্ভা পাওয়া গেছে, প্রায় 10টা বাড়িতে এই পর্যন্ত 70,000 টাকা জরিমানা হয়েছে। সরকারের উদ্যোগের পাশাপাশি ভাঙা পাত্র, গাড়ির টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নেবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দুর্ঘটনা নয়, বরং পরিবেশ বান্ধব সবুজ কারখানা তৈরিতে শীর্ষে এখন বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশের ধারে কাছেও নেই প্রতিযোগী দেশগুলো। সবুজ কারখানার মনোরম পরিবেশ আর নিরাপত্তার কারণে শ্রমিকের স্বস্তি থাকলেও
ক্রেতাদের কাছে পোশাকের বাড়তি দাম মিলে না কাঙ্ক্ষিত হারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং প্রয়োজন, যা ভাবমূর্তি নিশ্চিত করবে বিশ্ব দরবারে। পরিবেশ বান্ধব কারখানা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। উপায় নেই, এটি একটি পোশাক কারখানা। একটা সময় ছিল পোশাক খাত মানেই শ্রমঘন ঘিঞ্জি পরিবেশ, অগ্নিকাণ্ড আর দুঃসংবাদের ছড়াছড়ি। অবস্থা এখন এতটাই পাল্টেছে যে পরিবেশ বান্ধব এমন সবুজ কারখানা তৈরিতে বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ। মহামারীকালে গাজীপুরের এই পরিবেশ বান্ধব কারখানার স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে প্রবেশ, হাত ধোয়ার ব্যবস্থা কিংবা ক্যান্টিনে সারিবদ্ধভাবে খাবার গ্রহণ সবকিছুই চলছে রুটিন মাফিক। আর ভেতরের পরিবেশটাও পর্যাপ্ত আলো বাতাসে ভরপুর। সুই সুতো আর যন্ত্রের গতির সাথে জানালার ধারে এমন সবুজ প্রকৃতি কাজেও স্বস্তি এনে দেয় শ্রমিকদের। বাইরে খোলামেলা রাস্তা, গাছগাছালি, বাতাস পাই, অনেক ভালো লাগে। প্রত্যেকটা গার্মেন্টসে ভালো পরিবেশ সৃষ্টি হোক। পরিবেশ বান্ধব কারখানার মান ও সনদ দেয়া যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হিসাবে বাংলাদেশে এমন পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144-এ। এছাড়াও নির্মাণাধীন ও সনদ পাবার অপেক্ষায় আছে আরও প্রায় 500 সবুজ কারখানা। বিস্ময়কর হলেও মানের বিচারে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 কারখানার 39টি এখন বাংলাদেশের দখলে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও এই সংখ্যা 10%-এরও কম। উদ্যোক্তারা বলছেন পরিবেশ বান্ধব কারখানায় 10 থেকে 30% পর্যন্ত বাড়তি বিনিয়োগ প্রয়োজন হয়। কর্মপরিবেশের উন্নয়ন ও এমন কারখানার সংখ্যা বাড়াতে সরকারের বিশেষ নীতি সহায়তা প্রয়োজন। আমার ফ্যাক্টরি বা এরকম যারা গ্রিন ফ্যাক্টরি বা গুড ফ্যাক্টরি যারা অ্যাকর্ড অ্যালায়েন্সের সাথে কাজ করছে, তারা সাধারণত হেলথ, সেফটি এবং এনভায়রনমেন্ট নিশ্চিতভাবেই কাজ করছে এবং এখানে যারা কাজ করছে তারা হ্যাপিলি কাজ করছে। নতুন যারা আসছেন এদেরকে আরো বেশি উৎসাহিত এবং আরো বেশি প্রণোদিত করার জন্য পলিসিগত আরো কিছু বেনিফিট আমার মনে হয় সবুজ কারখানা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ঘোষণা করা উচিত। পরিবেশ বান্ধব কারখানার বিপুল বিনিয়োগ বিশ্ব দরবারে পোশাকের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা রাখছে। এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে মনোযোগ এবং পোশাকের দাম বৃদ্ধিতে ব্র্যান্ড ক্রেতাদের নমনীয় হওয়ার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। দেশে এ ধরনের যারা বিনিয়োগ করেন তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে প্রণোদিত করা, যারা নাকি বিদেশি ব্র্যান্ড বায়ার যারা আছেন তাদেরও একটা দিক থেকে আমাদের তাদেরকেও একটা প্রেশার দেওয়ার একটা ব্যাপার আছে। পরিবেশ বান্ধব স্থাপনায় 50% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় এবং 40% পর্যন্ত পানির ব্যবহার কমিয়ে আনা সম্ভব। ফলে জ্বালানির এমন সাশ্রয় দীর্ঘমেয়াদে বড় সুফল বয়ে আনে সবুজ কারখানার উৎপাদনশীলতায়। বিশ্বমানের পরিবেশ বান্ধব কারখানার অনন্য উদাহরণ এখন বাংলাদেশ। রানা প্লাজা এবং তাজরিন দুর্ঘটনার পর যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল তার সুফলও মিলছে তৈরি পোশাক খাতে। ফলে একের পর এক গড়ে উঠেছে এমন অনন্য সবুজ কারখানা যেখানে শ্রমিকরা কাজ করছেন অনেকটা নিশ্চিন্তে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন আগামী দিনে তৈরি পোশাক শিল্পকে টেকসই করতে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে শ্রমিকের কর্মপরিবেশ এবং নিরাপত্তার বিষয়টি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গাজীপুর। কর্মস্থলে শ্রমিকের মৃত্যু থামছে না কোনোভাবেই। তাজরিন, রানা প্লাজা, পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টা সবশেষ সেজান জুস কারখানা। কোথাও পুড়ে, কোথাও চাপা পড়ে নির্মম মৃত্যু হচ্ছে শ্রমিকের। প্রতিটি ঘটনায় পর্দার অন্তরালে থেকে যাচ্ছে প্রকৃত দোষীরা। সংশ্লিষ্টরা বলছেন মালিকদের কম ব্যয় বেশি মুনাফা লাভের মানসিকতা দুর্ঘটনার অন্যতম বড় কারণ। এছাড়া দুর্ঘটনায় সরকারি সংস্থাগুলোকে দায় নিতে হবে বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। 2012 সালের 24 নভেম্বর সাভারের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় 117টি তাজা প্রাণ। তার পরের বছরে ধসে পড়ে সাভারের আরেক বৃহৎ পোশাক কারখানা রানা প্লাজা, যেখানে প্রাণ হারায় 1175 জন শ্রমিক। এরপর পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টা সবশেষ রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড। এ যেন একই ট্র্যাজেডির ভিন্ন ভিন্ন চিত্রায়ন। প্রতিটি দুর্ঘটনার পর কয়েকদিন চলে জোর আলোচনা, তারপর প্রেক্ষাপট পাল্টে চাপা পড়ে সেই ঘটনা। পর্দার অন্তরালেই থেকে যায় দোষীদের নাম, অথচ কারখানা চালু করতে কয়েক ধাপে অনুমোদন নেওয়া হয় সরকারি কয়েকটি সংস্থার কাছ থেকে। কিভাবে দেয় তারা অনুমোদন, সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ফায়ার সার্ভিস কি ভূমিকা পালন করেছে সেটা আনতে হবে, এবং ডাইফি কি করেছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কি করেছে, গ্যাস কি দায়িত্ব পালন করেছে, এবং পুলিশ কি দায়িত্ব পালন করেছে, লেবার মিনিস্ট্রি কি দায়িত্ব পালন করেছে, পরিবেশ অধিদপ্তর কি দায়িত্ব পালন করেছে।
সংশ্লিষ্টরা বলছেন কোনো কারখানার ভবন তৈরি হয় ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে বিল্ডিং কোড অথরিটির অনুমোদন নিয়ে। এরপর বিস্ফোরক অধিদপ্তর, ডাইফি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ 16 থেকে 17টি প্রতিষ্ঠানের অনুমোদনের পরই তা বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এই বিপুল পরিমাণ প্রতিষ্ঠানে দেখভাল করার দায়িত্ব মাত্র 300 থেকে 400 জন পরিদর্শক, এটি আসলে দুরূহ একটি কাজ। সুতরাং সেই জায়গাটিকে প্রতিষ্ঠানগুলোকে সবল করা, দক্ষ করা। দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে কারখানা মালিকদের দায় বেশি মনে করেন বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। প্রথমত দায়িত্ব কিন্তু যিনি ব্যবসা করবেন তার উপরে, তারপরে হলো যত লাইসেন্সিং অথরিটি আছে তাদের উপরে। এটা সমাধান কিন্তু আপনি অ্যারেস্ট করলেন সেটা না, এইরকম ইন্ডাস্ট্রি যাতে অন্যায়ভাবে না গড়ে ওঠে সেটা মনিটরিং করা জরুরি। গেল 11 বছরে শুধু অগ্নিকাণ্ড ঘিরে আদালতে রিট হয়েছে কমপক্ষে 9টি, এর মধ্যে 6টির রুলসহ আদেশ হলেও 3টির শুনানি মুলতবি রয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামী 21 জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে আগামী 17 জুলাই থেকে রাজধানীর 22টি অস্থায়ী হাট থেকে বেচা বিক্রি শুরু হবে। এরই মধ্যে কোরবানির পশু আসতে শুরু করেছে এসব হাটে। জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কোরবানির পশু পরিচালনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে আগামী 17 জুলাই থেকে ঢাকার কোরবানির পশুর হাট বসবে। চলবে ঈদের দিন 21 জুলাই পর্যন্ত, অর্থাৎ 5 দিন। তাই এর মধ্যে 2 সিটি কর্পোরেশনের 20টি হাটের সব প্রস্তুতি শেষ। গরু রাখার কোনো সমস্যা আমাদের এখানে নাই। বেশি মাথায় রাখছি যে স্বাস্থ্যবিধি কিভাবে নিশ্চিত করা যায়। উত্তরা 17 নম্বর সেক্টর, বৃন্দাবন হাট এবং দক্ষিণ খান, কাওলা, শিয়ালডাঙ্গা কোরবানি পশুর হাটে ঘুরে দেখা যায় এর মধ্যে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। একই চিত্র দেখা যায় আফতাবনগর ও ভাটারা 100 ফিট সড়কের গরুর হাটগুলোতে। এখন তো মনে করেন যে লোকজন আসলে এখন বিক্রি শুরু করে দেবো। 65 থেকে 70-এর মধ্যে আমরা ছেড়ে দেবো। পাবনার বস, এটা পাবনার কিং। ক্রেতার লাগালি থেকে গরু বিক্রয় করবো। এদিকে কোরবানির পশু কেনা বেচা জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাটে। এছাড়া অনলাইনে আগেভাগেই কোরবানির পশু কিনে রাখছেন অনেকে। 2-1 দিন যাওয়ার পর আমি মনে করতেছি যে রিজনেবল আমাদের আয়ত্তের ভিতরে আসবে। হাসিল সহ নিচে 75। দেখতে এসে আমাদের গরুটা চয়েস হয়েছে, আমরা যার জন্য গরুটা নিয়ে নিলাম। এবারে কোরবানির পশুর হাটে সবাইকে স্বাস্থ্যবিধি পালন সহ ইজারাদারদের দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। বুধবার সচিবালয় অন্ত মন্ত্রণালয়ের এক সভায় এই বিষয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে সারা দেশে কোরবানির পশুর হাট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে জানাই দিছি, তারপর দিয়েও আমরা আমাদেরকে জেলা প্রশাসক এবং ইএনওদেরকে আজকে একটা সুনির্দিষ্টভাবে এই মিটিং এর আলোকে জানাই দেওয়া হয়। নির্দিষ্ট স্থানে কোরবানির পশু এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন ঢাকার 2 সিটি, গাজীপুর সিটি কর্পোরেশন এবং দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়ররা। জবাই হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সকলের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী বৈঠা কাটার ভাসমান সবজি হাট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে নৌকায় বসে এই বাজার। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কৃষি পণ্য থেকে বেশি আয় করতে পারছেন না চাষিরা। পিরোজপুর থেকে ইমন চৌধুরী পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলা শহর থেকে 43 কিলোমিটার উত্তর দিকে গড়ে উঠেছে এই ভাসমান সবজি বাজারটি। নৌকায় নৌকায় এসব দোকান মিলে তৈরি হয় ভাসমান বাজার। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ কৃষিপণ্য এই উপজেলায় উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত কৃষিপণ্য নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে থাকেন চাষিরা। স্বাভাবিক সময়ে এই হাট ভোর 6টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চললেও মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে দুপুর 12টার আগেই শেষ হয়ে যায় বাজার। বরবটি, কুমড়া, পুঁইশাক, করলা, পটল, কাঁচকলা, লাউ ও বিভিন্ন গাছের চারা সহ
নানা জাতের কৃষি পণ্যের ব্যাপক সমাহার ঘটে এই ভাসমান বাজারে। এই বাজার থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা কৃষি পণ্য পাইকারি ক্রয় করে বিভিন্ন ছোট বড় বাজারে বিক্রি করে থাকেন। মূলত বর্ষাকালেই বাজারটি জমে ওঠে সবচেয়ে বেশি। ফজরের আজান থেকে শুরু করে বেলা 11টা 12টা পর্যন্ত বেচা কিনা চলে। বর্তমানে কাঁচামালের বাজার খুব বৃদ্ধি, মাল পাওয়া যাচ্ছে না। নদীর নাম বেলুয়া হলেও স্থানীয়রা এই নদীকে চেনেন বৈঠাকাঠা নামে। আর এই বৈঠাকাঠা নদীকে ঘিরেই বসবাস করেন কয়েক হাজার কৃষিজীবী। তাদের উৎপাদিত নানা রকম কৃষি পণ্য বেচা কেনার একমাত্র স্থানই এই ভাসমান বাজারটি। শাপলা কিনছি, পুঁইশাক কিনছি, কচুর ফুল কিনছি। রাস্তাঘাট এটা যদি ক্লিয়ার থাকে তাহলে খুবই সুবিধা। বৈঠাকাঠা যদি ব্রিজ হয়, বরিশালের দিক দিয়ে যাওয়া যায় পথ। ঐতিহ্যবাহী এই ভাসমান বাজারের প্রসারে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে উন্নত যোগাযোগ ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বাজারের যাতায়াতের ক্ষেত্রে রাস্তা একটি সমস্যা রয়েছে, যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে, ব্রিজের প্রয়োজন রয়েছে। এটি সম্প্রসারণ করব, উন্নত করব এবং এখানকার যে প্রয়োজনীয় কালভার্ট, সেই কালভার্টটি তৈরি করা হবে। 50 দশকের শুরুতে মুগারঝোর গ্রামের সেকেন্দার আলী সর্দার, কেরামত আলী, দলিল উদ্দিন সর্দার ও আবুল কাশেম তালুকদার নামে কয়েকজন বৈঠাকাটা ভাসমান বাজারটি শুরু করেন। দিনে দিনে বাজারের ব্যাপ্তি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে কৃষিপণ্য কিনে রাজধানী সহ দেশের বড় বড় শহরে নিয়ে যান। এই হাটের কৃষিপণ্য ইউরোপের বাজারেও রপ্তানি হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একদিনে 5 লাখ আক্রান্ত ও 7,978 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ছাড়ালো 18,85,71,000 আর 40,65,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে ব্রাজিলেও। লাতিন আমেরিকা দেশটিতে একদিনে ফের 1,613 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 45,000। 26,000-এর বেশি আক্রান্ত, 280 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ঊর্ধ্বগতি চিত্র ভারতেও, আক্রান্ত হয়েছে 40,000-এর অধিক। ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসুরিয়া শহরে আল হুসাইন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 92 জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হাসপাতালটিতে ত্রুটিযুক্ত তার থেকে স্পার্কস হলে একটি অক্সিজেন ট্যাঙ্কে ছড়িয়ে পড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হতাহত হয় বহু মানুষ। এই ঘটনায় হাসপাতালের প্রধান সহ মোট 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গেল এপ্রিলে বাগদাদে একই ধরনের বিস্ফোরণের ঘটনায় 82 জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিলেন 110 জন। সংবাদের সময় হলো আরো একটি বিরতিতে যাবার, সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সকালের সংবাদে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে সফরে টেস্টের লড়াই শেষে 16 জুলাই রঙিন পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেবেন তামিম ইকবালরা। তার আগে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে বিসিবির এক ভিডিও বার্তায় কথা বলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অফ স্পিনিং এই অলরাউন্ডার মনে করেন ব্যাটিং ও বোলিংয়ে অনেক বেশি অপশন থাকায় বাংলাদেশ দল ওয়ানডেতে অন্যান্য দলের চেয়ে এগিয়েই থাকবে। 4 সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহদের পাশাপাশি তরুণদের নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোসাদ্দেকের ধারণা, বোলারদের জন্য কঠিন হয়ে উঠবে এই সফর, তবে টেস্টের মতো সীমিত ওভারেও সিরিজের ব্যাটসম্যানরা ভালো করবেন বলে আশাবাদ তার। আমাদের যে টিমটা ওয়ানডে স্পেশালি, তো এখানে অন্যান্য অনেক টিমের থেকে আমরা এই দিক থেকে আগে আসি যে আমাদের টিমে যে 4 জন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং সাথে যারা ইয়াং কম্বিনেশন আছে, তো এটা অন্যান্য অনেক টিমে হয়তো নাই। সো এই দিক থেকে আমি মনে করি যে আমাদের অবস্থান খুব ভালো এবং অবশ্যই আমাদের অপশন অনেক বেশি, ম্যাক্সিমাম নাম্বারস অফ প্লেয়ার যারা অনেক বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। সো এটা টিমের জন্য খুবই ভালো একটা সাইট। ফুটবলের খবর। আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। এই জয় 11 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আবু ফয়সালের শিষ্যরা।
দলের হয়ে জোড়া গোল করেছেন সাবিনা, সেই সঙ্গে বসুন্ধরা কিংসের জার্সিতে 50তম গোলের মাইল ফলকে স্পর্শ করলেন এই স্ট্রাইকার। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মাত্র 22 মিনিটে প্রথম গোলটি করার পরই সাবিনা স্পর্শ করলেন ভিন্ন এক মাইল ফলক। বসুন্ধরা কিংসের জার্সিতে নিজের 50তম গোলের দেখা পেয়েছেন তিনি, আর সেই বার্তা সাথে সাথেই ছড়িয়েছে কিংস অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবারের আসরের শক্তিশালী দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সাবিনার জোড়া আঘাত। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের 31 মিনিটে। জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের খেলায়, কিন্তু গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের 89 মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করে দলকে আনন্দে ভাসান তহুরা। এই জয়ে খুশি দলের কোচ ও ফুটবলাররা। সাবিনা প্রথম দিকে শারীরিকভাবে একটু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে এটা ওভারকাম করে এখন সাবিনা গোলের ধারা ফিরে আসছে। এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে এবং আগামী ম্যাচগুলোতে সে আরও ভালো করবে। আতাউর রহমান আমাদের সাথে খুব ভালো ফাইট দিচ্ছে, এটা আতাউর রহমানের জন্য খুব ভালো জিনিস এবং মহিলা লিগের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে আগামীতে আরও এরকম আরও দু একটা টিম আসলে লিগ আরও কম্পিটিটিভ হবে। আমরা টিম হিসেবে কাজ করেছি এবং আমাদের টার্গেটে ছিল যে এনিহাও এই ম্যাচটা হচ্ছে জয় করা, কারণ এটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ডিসাইডেড ম্যাচ। সো আমরা ওভাবে প্রিপেয়ার হয়ে আসছি। এই ম্যাচ জিতে শিরোপার পথে অনেকটাই এগিয়ে থাকলো বসুন্ধরা কিংস। আর ম্যাচ শেষে হয়েছে কিংসের জার্সিতে সাবিনার 50তম গোলের উদযাপন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনোদনের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। শুটিং, হ্যাঁ এমন কি গুটি কয়েক শিল্পী আর কোনো রকম ব্যবস্থাপনা থাকলেই যে কেউ বানাতে পারে নাটক বা সিনেমা, এমন ধারণা নিয়ে অনেকেই আসেন মিডিয়ায়। তারপর কিছু একটা বানিয়েই প্রচার চালায় তোড়জোড়। এমন বিষয়কে উপজীব্য করেই এবার নির্মিত হতে যাচ্ছে ঈদের নাটক রোড টু মিডিয়া। জিয়াউর রহমান জিয়ার নির্মিত এই নাটক নিয়ে সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। লাইট, ক্যামেরা, অ্যাকশন, শুটিংয়ে এই 3 শব্দ আম জনতার কাছে সব থেকে আকর্ষণীয়। নাটক হোক কিংবা সিনেমা, সৃজনশীল এ পেশার ব্যক্তিদের কাজ কিন্তু কম পরিশ্রমের নয়। অভিনয় থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট, সবগুলো মাধ্যমেই প্রয়োজন দক্ষ এবং বিচক্ষণ জনবল। তবে কারো কারো কাছে শুটিং মানেই নিছক বিনোদন। ভ্রান্ত এই ধারণাকে উপজীব্য করে নির্মিত হচ্ছে নাটক রোড টু মিডিয়া, যার পরিচালক জিয়াউর রহমান জিয়া। নতুন নতুন প্রডিউসার যারা মূলত নাটকের ভালোবেসে আসে না, নাটকটি নিয়ে খেলার জন্য আসে, সেরকমই এক প্রডিউসারের গল্প, যিনি শুটকি বিক্রি করেন, তার ইচ্ছা হয়েছে সে নাটক বানাবে। এখন কিছু কিছু উঠতি ছেলে মেয়ে আছে যারা সারাদিন ঘোরে এবং কিছু প্রডিউসার খোঁজে, বিভিন্ন লোকেশনে চলে যায়। আপনি যদি টাকাটা খরচ করতে চান বা লগ্নি করতে চান, প্রপার ওয়েতে করেন যাতে নাটকটা সুন্দর হয়, আপনার সুনাম হয়। এটাই ছিল আমার আজকের বোঝানোর জন্য এই নাটকটি করার। আমিনুল ইসলাম চৌধুরী, মীর সাব্বির, ফারজানা রিক্তা, রুমি, বাচ্চু সহ এক ঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্য ধারণ। নাটক হয়তো দেখে মানুষ মজা পাবে, হয়তো যারা দেখবে তারা হয়তো ভাববে মিডিয়ার মানুষ কি তাহলে এরকমের করে নাকি, কিন্তু আসলে ব্যাপারটা এরকমের মিডিয়ার মানুষ সবাই করে না, তারা করতে চায়ও না। ভালো মন্দ দর্শকের কাছে যাক, দর্শক বুঝতে চেষ্টা করুক দেশ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, নাটক আমাদের জীবনের একটা অংশ। এবারের ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই আপনারা দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ।